স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক। চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা ঠেকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিয়েছে জেলা প্রশাসন। সচেতনতামূলক র্যালির পাশাপাশি সরকারি অফিস ভবন এবং আবাসিক ভবনের ছাদ ও আঙিনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নেতৃত্বে চালানো হয় পরিচ্ছন্নতা কর্মসূচি। আর মেয়র বলছেন, নিজের আঙিনা নিজে পরিষ্কার না রাখলে নগর জুড়ে নিয়মিত মশক নিধন কার্যক্রমেও ডেঙ্গুর থাবা থামানো সম্ভব নয়। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পরিচ্ছন্ন করে নগরগ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি। সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। এই সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন তারা। সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা এটাকেই জাগরিত করার জন্য আজকে সমবেত হয়েছি। প্রায় 3300-র মতো ভবন পরিষ্কার, ছাদ থেকে শুরু করে আঙিনা পরিষ্কারের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। চট্টগ্রাম জুড়ে সকল সরকারি অফিস ভবন ও আবাসিক ভবনের ছাদ ও আঙিনা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এমন কর্মসূচিতে যোগ দেন সিটি মেয়র, সিডিএর চেয়ারম্যান, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ সরকারি কর্মকর্তা। ছাদ থেকে আমাদের টার্গেট করা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে আবাসিক অনাবাসিক প্রত্যেকটা জায়গায় ছাদগুলো ক্লিন রাখার জন্য, এটার মূল লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে অতিরিক্ত পানি জমা না থাকে এবং এডিস মশার লার্ভা যাতে আমরা এখানে না জন্মায়। শুধু ছাদ পরিষ্কার নয়, আপনার বাড়ির আঙ্গিনে আপনি পরিষ্কার করবেন। আপনার প্রতিদিনের ব্যবহৃত যে বর্জ্য সেটা আপনি নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন। এদিকে নতুন করে আরো 20 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত 674 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। সিভিল সার্জন বলছেন, সচেতনতায় কমবে ডেঙ্গুর থাবা। ফুলের টপ, পরিত্যক্ত টায়ার এবং ডাবের কোষা, নতুন ভবনে যে আমার যে ভবনের মধ্যে যে পানি জমা থাকে সেজন্য সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং হাসপাতাল আশপাশ বাসা বাড়ির যে ট্যাঙ্কি সবগুলো পরিষ্কার। এইদিকে জুলাই মাসে চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 376 জন এবং মৃত্যু হয়েছে 1 জনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বান্দরবানে বন্যার পানি নামতেই ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের কোথাও মাঝখান দিয়ে ফেটে গেছে রাস্তা, আবার কোথাও ধসে পড়েছে সড়কের বড় অংশ। অনেক জায়গায় সড়কের নিচের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এছাড়া বান্দরবান রাঙ্গামাটি সড়কের শিলক সেতু সহ 4টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই এসব সড়কে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কার করা হোক। এখন আমাদের যাতায়াতে এখন গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না। সব কৃষিক্ষেত্রের জায়গা সম্পত্তি যা আছে সব খালের পানি ভাঙিয়ে নিয়ে গেছে। পানি বন্যার কারণে এখানে মাটি হচ্ছে, আমাদের গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত মেরামত কাজ শুরু করা হবে। ইতিমধ্যে আমাদের LGDর LCS মহিলা কর্মীদের মাধ্যমে রাস্তা যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় বান্দরবানে মোট 151 কিলোমিটার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারে প্রয়োজন হবে অন্তত 133 কোটি টাকা। তাই দ্রুত বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরুর দাবি স্থানীয়দের। বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষত কাটিয়ে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রাঙ্গামাটির বাঘাইছড়ির লাইল্লা ঘোনাবাসী।
সীমান্ত ঘেঁষা অনগ্রসর এলাকাটির বসতবাড়ি ও সড়ক এখনও লণ্ডভণ্ড। তলিয়ে আছে শত শত একর ফসলি জমি। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রায় 400 পরিবার। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, পর্যাপ্ত ত্রাণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন দুর্গতরা। আর জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত হলে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরিতে দেয়া হবে সহায়তা। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে। রাঙামাটির বাগাইছড়ি উপজেলার লাইল্লাগুনা এলাকা বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। বিধ্বস্ত বাড়িঘর, ভাঙাচোরা সড়ক আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট কংক্রিট যেন ক্ষয়ক্ষতির নীরব সাক্ষী। কাদামাটিতে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সড়ক ও যোগাযোগ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এখনো পানিতে তলিয়ে আছে অনেক ফসলি জমি। কাজের সুযোগ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন অনেক পরিবার। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ সহায়তা, ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার এবং পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। পানি উঠে যায় পুরো ওই আস্তার গান্ধারো নাই, কিছু নাই। আর একটা জায়গা শুরু করে আর দাবি আর পয়সাদান মাদ্রাসা যাইতে পারে রোড গাড়তে না কেন, আর এখন ভালো একটা আশ্রয় কেন্দ্র হইলে ভালো হইতো আর কি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণ সহায়তা দেওয়া হবে। আমাদের কাছে ক্ষতিগ্রস্তের তালিকা চলে আসে, তাহলে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে, এবং ইতিমধ্যে এটা নিয়ে উচ্চ পর্যায়ে কাজ চলছে, কিভাবে সুষ্ঠুভাবে এই পুনর্বাসন কার্যক্রমটা করা যায়। স্থানীয়দের অভিযোগ, লাইল্লাগুনা এলাকা বাঘাইছড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও দীর্ঘ 15 বছর ধরে তারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বন্যার পর সেই দুর্ভোগ আরো বেড়েছে। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক হেলাল উদ্দিনের এখনো খোঁজ মেলেনি। এদিকে এখনো চলছে উদ্ধার কাজ। আর এই নিয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, উদ্ধারকর্মীরা কি বলছেন জানাবেন আমাদের। কক্সবাজারে সাগরে ডুবে প্রাণ যাওয়ার ঘটনা আসলে নতুন কিছু নয়, কিংবা নিখোঁজের ঘটনাও নতুন নয়, কিন্তু গতকালকে বাবা এবং ছেলে একসাথে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। ছেলে কোনো মতো উদ্ধার হয়ে পারে চলে আসলেও কিন্তু বাবা এখন পর্যন্ত হতে পারেননি। এখনো তিনি সাগরে নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে ঘুরতে এসেছেন এবং কক্সবাজারে ঘুরতে এসে আসলে তারা যারা বিভিন্ন সময় কক্সবাজারের সমুদ্রে নিখোঁজ হয়েছেন তাদেরকে লাইফ গার্ড সহ বেশ কিছু সংস্থা আসলে তাদেরকে খোঁজাখুঁজি করার চেষ্টা করেন। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত থেকে একেবারে আজকে সকাল পর্যন্ত কিছুক্ষণ আগেও আসলে সমুদ্রে তাদেরকে খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাকে খুঁজে পাওয়া যায়নি। গত বছর ঠিক এই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান তিনি নিখোঁজ হয়েছিলেন। এখন পর্যন্ত আসলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এখন যিনি নিখোঁজ রয়েছেন 24 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি। সব মিলিয়ে এখানকার যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন তারা বলছেন, যারা কক্সবাজারে ঘুরতে আসেন তারা আসলে লাইফ গার্ড যে সমস্ত জায়গা থেকে সমুদ্র নেমে গোসল করার জন্য বলছে সেই সমস্ত জায়গা থেকে না নেমে যত্রতত্র আসলে সমুদ্র নেমে গোসল করার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন তারা। তবে জেলা প্রশাসন ইতিমধ্যে সমুদ্রে বেশ সতর্কতা জারি করেছেন। যারা এখন আসলে সমুদ্রে গোসলে নামছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে এবং ইতিমধ্যে লাইফ গার্ড অভিযান শুরু করেছে বিভিন্ন জায়গায়। তারা বলছেন যে কক্সবাজারের যে সমস্ত জায়গাগুলোতে এখান থেকে নিখোঁজ হওয়ার পরে যেখানে উদ্ধার কাজ চলে সেখানে আসলে তাকে খুঁজে দেখা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আসলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী শহরের ড্রেনগুলো অপরিষ্কার ও ময়লা আবর্জনার স্তূপ এবং বিভিন্ন সড়কে চলছে মাটি আর ইট বালুর ব্যবসা। বেহাল অবস্থায় পথচারীদের দুর্ভোগ চরমে। আর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, ভোগান্তি নিয়ে কি বলছেন স্থানীয়রা এবং প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন এ নিয়ে? এই প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনা এবং ইট বালুর ব্যবসাকারী আসলে দীর্ঘদিন থেকে পথচারীদের দুর্ভোগের শেষ নাই। এখানে যানবাহন থেকে সব ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখছেন এটি শহীদ বুলু স্টেডিয়ামের সামনে প্রধান সড়কের পাশে
একদিকে ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনার গন্ধে পথচারীদের দুর্ভোগ, অন্যদিকে সড়কে ইট বালু রেখে আসলে এক শ্রেণীর কিছু ব্যবসায়ী তারা ব্যবসা করে যাচ্ছে দিনের পর দিন, বছর পর বছর, কিন্তু এখানে প্রশাসন এবং সড়ক বিভাগের কোনো নজর নেই। তো আসলে এই বিষয়ে আমি কথা বলছি নোয়াখালী পৌরসভার সাথে, তারা আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা আসলে মাঝে মাঝে অভিযান করেন এবং প্রয়োজনে আবারও অভিযান করবেন যদি সড়কের পাশে ময়লা আবর্জনা এবং বালু যারা রাখে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন বলে আমাকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আসলে দীর্ঘদিন থেকে এই সড়কের পাশে, প্রধান সড়কের পাশে ময়লা আবর্জনা মাস পড়ে থাকে। আসলে মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান করলেও অধিকাংশ সময় আসলে এখানে ময়লা আবর্জনা পড়ে থাকে। তো এখানে আসলে এই ময়লা আবর্জনার কারণে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমন্বয় ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, একসময় সম্পদের মূল ভিত্তি ছিল ভূমি, অর্থ, তবে বর্তমান বিশ্বে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। ব্যবসা বাণিজ্যের প্রসারে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মন্ত্রী। রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যে কোনো ব্যক্তি নিজের মতামত প্রকাশের অধিকার রাখেন বলেও মন্তব্য করেন তিনি। অত্যধিক প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে রাজনীতিকে পরিচালিত করে। অতএব যে কোনো সমাজকে যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে আমাদের এই তিনটা একত্রে সামনের দিকে নিয়ে যেতে হবে। এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।